কার্যকর ভূমিকা রাখতে পারছে না বিরোধী দল, মত বিশ্লেষকদের। অতীতের যে কারো তুলনায় দায়িত্বশীল দাবি জামায়াত এনসিপির। আজ পাশ হচ্ছে অর্থ বিল, ছোট ব্যবসায়ীদের আগাম কর প্রস্তাব প্রত্যাহার। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না 3 সার্টিফিকেট। 8 দিনের লাইসেন্স বাতিলে অনিশ্চয়তায় বিদেশি শিক্ষার্থীরা। সংকট না কাটলে বহির্বিশ্বে নেতিবাচক বার্তা যাওয়ার শঙ্কা। বিপদসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা। ব্যারেজের সব গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবং বাহরাইন ও কুয়েতে 8 মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। নতুন করে হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দোহায় বৈঠক। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। সংসদীয় গণতন্ত্রে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম বিরোধী দল। তবে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদের ভেতরে ও বাইরে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে, সরকারের সিদ্ধান্তে তাদের প্রভাবই বা কতটুকু। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে সক্রিয় থাকলেও এখনও কার্যকর বিরোধী দলের পূর্ণ ভূমিকা রাখতে পারেনি তারা। যদিও এই মূল্যায়ন মানতে নারাজ বিরোধী দল। তাদের দাবি, অধিকাংশ সদস্য নবীন হলেও অতীতের যে কোনো বিরোধী দলের তুলনায় আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখছেন তারা। মাজহারুল ইসলামের রিপোর্ট। 2026 এবং 27 প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে জামাত ইসলামী ও নবাগত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ, গণভোট, অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সংসদের ভিতরে বাইরে নিজেদের অবস্থান তুলে ধরছে দল দুটি। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা এবং বিরোধী দলের প্রতি বৈষম্যের অভিযোগে এরই মধ্যে সংসদ থেকে 4 দফা ওয়াকআউটও করেছে তারা। আমাদেরকে আসলে সেভাবে কথা বলতে দেয়া হচ্ছে না। আমরা দেখেছি এর আগে অনেক ছোট ছোট বিরোধী দল ছিল। আওয়ামী লীগ 2001 সালে আমাদের প্রায় অর্ধেক সাইজে ছিল, তারপরেও তারা যে পরিমাণ সুযোগ পেতেন আমাদেরকে সেই পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে না বলে আমরা মনে করছি। এবং বিশেষ করে বিভিন্ন নিয়মের বেড়াজালে আমাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে। যারা সরকারি দলে যারা আছেন এবং তারা যখন কথা বলেন তাদের সময়ের ক্ষেত্রে কিন্তু এটা অবারিত থাকে, কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে কিন্তু সেটা অবারিত থাকে না। সরকারি দল এবং বিরোধী দলের এই যে মেকানিজমটা সংসদের মধ্যে আছে তার কারণে। তবে বিরোধী দলের ভূমিকায় কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে সংসদ ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও পর্দা নিয়ে বিতর্কিত মন্তব্য বা জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ দাবি করার মতো বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। সরকারি দল, বিরোধী দল উভয় পক্ষ থেকেই 2-1 হয়তো অনভিপ্রেত কোনো কথা বলেছেন এই সংসদে, এবং অনেকগুলো কথাই যে এটা সংসদের কার্যতালিকায় আর রাখাও হয়নি, এমন ধরনের বক্তব্য হয়তো সরকারি দলের অনেকেও দিয়েছেন, বিরোধী দলের 2-1 এটা দিয়েছেন আর কি। কিন্তু মোটা দাগে বিরোধী দলে যারা আছি আমরা সংসদে জনগণের পক্ষ থেকে জনগণের যে কনসার্নগুলো আছে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে এটা মনে রাখতে হবে, সংসদ নেতা থেকে শুরু করে আমার মনে হয় প্রায় 260 or something লাইক দ্যাট সকলেই নতুন। তো কাজেই অভ্যস্ততা একটা বিষয় থাকে, কিন্তু প্রথম দিক থেকে আমরা মৌলিক বিষয়গুলো কিন্তু আমাদের বক্তব্য রেখেছি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামগ্রিকভাবে এখনও শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের অবস্থায় পৌঁছাতে পারেনি জামাত ও এনসিপি। ফলে সরকারের নীতি ও সিদ্ধান্তে তাদের প্রভাব এখনও সীমিত। বিরোধী দলগুলো আসলে প্রত্যাশিত পর্যায়ে কোনো কিছু অর্জন করতে পারছে না। আলাপ আলোচনা হচ্ছে অনেক ঐতিহাসিক বিষয় নিয়ে, অনেক কিছু বিতর্ক নিয়ে, অনেক নতুন কথা নিয়ে, অনেক ভাইরাল হওয়ার মতো কথাবার্তা আসতেছে, কিন্তু জনগণের আলটিমেটলি সংসদের যে অর্থ সেই জায়গায় কিন্তু বিরোধী দল কন্ট্রিবিউট করতে পারছে না। বিভিন্ন দেশের সংসদের কার্যপ্রণালী ভালো করে পড়ার পরামর্শ দিলেন এই বিশ্লেষক। একই সাথে সংসদ সদস্যদের নিয়ে নানা ইস্যুতে কর্মশালার আয়োজনের তাগিদও দেন তিনি। পৃথিবীর যে বিখ্যাত পার্লামেন্টগুলো আছে তাদের যে সকল ডকুমেন্টগুলো আছে একটু পড়া, কিছু ডকুমেন্টারি দেখা, এবং ওই দেশের সাংসদরা কিভাবে ভূমিকা রাখছেন সেটা একটু ফলো করা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। খুচরা ব্যবসায়ীদের পণ্য সরবরাহের ওপর প্রতি 1000 টাকায় 2 টাকা অগ্রিম কর প্রস্তাব প্রত্যাহার হচ্ছে। সেই সঙ্গে বাতিল হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগও। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে 3 সার্টিফিকেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকেও সরে আসছে সরকার। এসব পরিবর্তন এনে আজ সংসদে পাশ হতে যাচ্ছে অর্থ বিল 2026। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে।
কর বাড়াতে বাজেট প্রস্তাবে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর 0.20% বা 1000 টাকায় 2 টাকা অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। তবে এ সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থবিল পাশের আগেই এই সিদ্ধান্ত বাতিলে অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থবিলে আরও বাতিল করা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। আয় ও বিনিয়োগের স্বপ্রণোদিত প্রদর্শন অংশে কোনো করদাতা জমি বা ভবন কিনলে দলিলে উল্লেখিত মূল্যের অতিরিক্ত অর্থ কোথা থেকে আয় করেছেন তা জিজ্ঞাসা করা হবে না বলে বিধান রাখা হয়েছিল। সেখান থেকে সরে এসে আগের মতোই 10% জরিমানার বিধান বহাল থাকছে। এদিকে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর সিদ্ধান্তের দিকেও যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকারের 3,75,000 টাকার করমুক্ত সীমা বহাল রাখেন নতুন অর্থমন্ত্রী। তবে এনবিআর সূত্রে জানা গেছে, অর্থবিলে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হবে 4 লাখ টাকা। করজাল বাড়াতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও টিআইএন সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছিল বাজেটে। তবে সংশোধিত অর্থবিলে সে প্রস্তাব থেকে সরে আসছে সরকার। এছাড়াও নিজস্ব স্বর্ণ বিক্রির উপর প্রস্তাবিত কর 15% থেকে কমিয়ে 5% হতে পারে। বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উপর কর হার কমে হতে পারে 5%। জনগণের কাছ থেকে রাজস্ব আদায়ের আইনি ভিত্তি অর্থবিল, যা সোমবার কিছুটা সংশোধন হয়ে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে পাশ হবে। মঙ্গলবার সরকারি ব্যয় সংক্রান্ত নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে শেষ হবে বাজেট পাশের আনুষ্ঠানিকতা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘটনায় চরম শঙ্কায় পড়েছেন ভারত, নেপাল ও মালদ্বীপ থেকে আসা শিক্ষার্থীরা। বিশেষ করে ভারতের কঠোর মেডিকেল গাইডলাইন অনুযায়ী মাঝপথে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের কোনো সুযোগ নেই তাদের। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের সমাধান না হলে বিদেশি শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নেবে বাংলাদেশ থেকে। নেতিবাচক তথ্য যাবে আন্তর্জাতিক অঙ্গনে। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। বাংলাদেশে উৎকণ্ঠায় দিন কাটছে কাশ্মীরি শিক্ষার্থী তাবিন্দার। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে 2 বছর আগে ভর্তি হয়েছিলেন ঢাকার মগবাজারের আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু হাসপাতালটির লাইসেন্স বাতিলের কারণে এখন তার 2 চোখে শুধুই অন্ধকার। খরচ হয়ে গেছে পরিবারের 32 লাখ টাকা। ভবিষ্যতও অনিশ্চিত। Cancellation of the license, we were very disheartened and we couldn't sleep and we were not even able to focus on our studies, which also gave a huge setback. তার মতন একই রকম উদ্বেগে আছেন আরও 200-র বেশি বিদেশি শিক্ষার্থী, 2 জন বাদে যাদের সবাই ভারতীয় নাগরিক, বিশেষ করে কাশ্মীর অঞ্চলের শিক্ষার্থী। ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের শর্ত হলো, যে প্রতিষ্ঠানে এমবিবিএস পড়বে শিক্ষার্থী সেখানেই শেষ করতে হবে পড়াশোনা ও ইন্টার্নশিপ। আমি আসাম থেকে এসেছি। এখানে এমবিবিএস করা লাগলে 50 থেকে 52 লাখ টাকা খরচ হয়ে যায়। যদি প্রবলেমটা সলভ না হয়, লাইসেন্সটা ঘুরায় না পাইলে আমাদের এই টাকাগুলো ওয়েস্ট হবে, তারপর আমার ডিগ্রি ওয়েস্ট হয়ে যাবে। I cannot think about my future because our future is not safe. এমন পরিস্থিতিতে উদ্বেগ জানালেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের সিনিয়র এই নেতা। এই মেসেজটা বিদেশে গেলে এই বিদেশ থেকে কোনো ছাত্রছাত্রী এদেশে আর পড়তে আসবে না। একটা প্রতিষ্ঠানকে রুগীরা যেখানে সার্ভিস পাচ্ছে, যেখানে কম মূল্যের চিকিৎসা পাচ্ছে, অবিলম্বে এই হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়ে দোষী ব্যক্তিদেরকে আওতায় এনে এই কলেজ এবং চিকিৎসা ব্যবস্থাটাকে যাতে সুন্দরভাবে রান করতে পারে এই ব্যবস্থা করা উচিত। জনস্বাস্থ্যবিদরা বলছেন, ঢাকায় এমনিতেই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অভাব, তাই হাসপাতাল বন্ধ না করে অন্য ব্যবস্থা নেওয়া দরকার। এই ব্যবস্থা নেওয়ার পরে সবাই নড়ে চড়ে বসছে, সরকারি হোক বেসরকারি হোক, সেটাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার জন্য। শাস্তি সর্বোচ্চ হতে পারে, আবার সেটা সংশোধনও হতে পারে। লাইসেন্স ফিরে পেতে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে আদ্দিন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীরবর্তী চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে। গত রাত 9টা থেকে 11টা পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, যা চলতি বছরের সর্বোচ্চ পানি প্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। পানি বৃদ্ধির ফলে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারি, সিন্ধুরনা ও দাওয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, তুষভান্ডার, বৈরাতি ও কাশিরাম, আদিতমারি উপজেলার মহিষখোচা এবং সদর উপজেলার কালমাটি সহ তিস্তা তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও কৃষি জমি। এতে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। এছাড়া বাদাম ও আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। আগামী 3 দিন তিস্তার পানি বিপদসীমায় ওঠানামা করবে। উজান থেকে নেমে আসা ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। পানি দ্রুত নিষ্কাশনে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজের 44টি জল কপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আরও খবর জানতে রংপুর ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন ও সাব্বির আহমেদ লাভলু। শুরুতেই যেতে চাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী লাভলু। যেমনটি আসলে শুনছিলাম, বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে 10 সেন্টিমিটার ওপর দিয়ে, এবং সেটি মোকাবেলায় আসলে 44টি ব্যারেজের জল কপাট খুলে দেওয়া হয়েছে, এবং সবকিছু মিলিয়ে আসলে সবশেষ পরিস্থিতি কি? লাভলু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। লালমনিরহাটে তিস্তার পানি লালমনিরহাটে উজানের ঢল, পাহাড়ি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তার পানি বিপদ সীমার গতকাল রাত্রে 11 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয় এবং দীর্ঘ প্রায় 10 ঘন্টা বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এবং এই বিপদ সীমার উপর দিয়ে 11 সেন্টিমিটার প্রবাহিত হওয়ার পর লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং আজ সকালে তিস্তার পানি সকাল 6টায় 52 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং সকাল 9টায় তিস্তার পানি 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তাকে বলা হয় আসলে ফ্লাশি নদী। এই তিস্তা ফ্লাশি নদী বলা হয় কারণ উজানে ভারতে পানি গজলডোবা যে ব্যারেজটি রয়েছে সেই ব্যারেজটিতে পানি বন্ধ করে দিলেই তিস্তার পানি কমতে শুরু করে। কিন্তু লালমনিরহাটের যে পরিস্থিতি, এই মুহূর্তে লালমনিরহাট, নীলফামারী এবং রংপুরের আশপাশের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর কারণে লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু পানি প্রবেশ শুরু করেছে। ইতিমধ্যে লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোচা, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, কাকিনা, ভোটমারি এবং লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আগামী 3 দিন তিস্তার পানি আসলে ওঠানামার মধ্যে থাকবে। এই হচ্ছে লালমনিরহাটের তিস্তার সর্বশেষ পরিস্থিতি। আলিফ। লাভলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী লাভলু জানাচ্ছিলেন লালমনিরহাট এলাকা থেকে আসলে পানি বৃদ্ধির খবর। এই পর্যায়ে যেতে চাই রংপুরে, সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাফিন। যেমনটি আসলে লালমনিরহাটের কথা শুনছিলাম, রংপুরেও তো আসলে একই অবস্থা, পানি বাড়তে শুরু করেছে। আসলে নদী রক্ষা যে বাঁধ রয়েছে সেই বাঁধের সংস্কার কাজে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? রংপুরে গতকাল মধ্যরাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি চলমান আছে, টানা বৃষ্টিপাত হচ্ছে। আমরা রংপুর আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে গতকাল মধ্যরাত থেকে আজ সকাল 9টা পর্যন্ত রংপুরে বৃষ্টিপাত হয়েছে 65 মিলিমিটার এবং গেল 1 মাসের বৃষ্টিপাত যদি আমরা বলি, গেল 1 মাসে রংপুরে বৃষ্টিপাত হয়েছে 662 মিলিমিটার বৃষ্টিপাত। মূলত রংপুরের যে মূল সমস্যা, এটি রংপুরে বৃষ্টিপাত শুরু হয়ে গেলে সবচেয়ে বেশি দুর্ভোগ হয় জনজীবনে। আমরা যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকেই কিন্তু অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রিক্সা, মোটরসাইকেল চালকদের অনেকটা ভোগান্তি দেখা যাচ্ছে। কোথাও কোথাও ড্রেনেজ ব্যবস্থা কিন্তু অনেকটা দুর্বল হয়, কিন্তু পানি নামতে সময় লাগছে। বিশেষ করে রংপুর মহানগরীর 33টি ওয়ার্ডের মধ্যে প্রায় 15টির বেশি ওয়ার্ডে কিন্তু নিম্নাঞ্চল, এই নিম্নাঞ্চল বিশেষ করে যে কিছু জায়গা রয়েছে, বাবুখা, কামারপাড়া, কলেজপাড়া, রাধাবল্লভ, ধাব এলাকার বেশ কিছু জায়গায় কিন্তু সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। সেই বিষয়ে যদিও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বেশ বর্ষার শুরু থেকেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন ড্রেনেজ ব্যবস্থার কিছুটা উন্নয়ন হয়। তবে আমরা যেটা দেখছি যে সামান্য বৃষ্টিপাতে বা 6 থেকে 7 ঘন্টার বেশি বৃষ্টিপাত শুরু হলে কিন্তু ড্রেনেজ ব্যবস্থার অনেকটা দুর্বল হয়ে পড়ে, ফলে পানি নেমে যেতে অনেক সময় লাগে। সেজন্য কিন্তু দুর্ভোগ কিন্তু অনেকটাই বাড়ে।
এছাড়াও কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রংপুরে সময়গুলোতে বৃষ্টিপাতের সময় কিন্তু বজ্রপাতও হয়ে থাকে। গেল যে চলতি মৌসুম গেল জুন এবং এপ্রিল মাসে রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ এবং মিঠাপুকুরে বজ্রপাতে 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে বদরগঞ্জ উপজেলার 2 কৃষক, তারাগঞ্জ উপজেলার বৃদ্ধা এবং মিঠাপুকুর উপজেলার 2 কৃষক মাঠে কাজ করার সময় বৃষ্টি এবং বজ্রপাতে মারা যান। এই যে বজ্র এবং বৃষ্টি, রংপুর আবহাওয়া অফিসে যে আবহাওয়াবিদ মুস্তাফিজুর মন্ত্রী জানিয়েছেন যে বৃষ্টিপাত আগামীকালকেও চলমান থাকবে এবং এটি টানা বৃষ্টিপাত হবে এবং বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হবে। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আসলে রংপুর এবং লালমনিরহাট এলাকা থেকে যে তিস্তার পানি বৃদ্ধি এবং তার সবশেষ খবরাখবর। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে নেত্রকোনায় কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে গ্রাহকরা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে টাঙ্গাইলের জামুরকিতে পল্লী বিদ্যুতের সাবস্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গ্রাহকেরা। সিলেটের কোম্পানিগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে কর্মরত লাইন্সম্যানকে খোঁজাখুঁজি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। রাজশাহীর বাগমারায় পল্লী বিদ্যুতের গাড়ি আটকে রাখার ঘটনাও ঘটেছে। তারা কিন্তু এই গরমে সহ্য করতে পারে এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু ছোট ছোট শিশু আছে যে তারা কিন্তু একটা চার্জার ফ্যানও চার্জ দিতে পারে না, এরকম কথা কিন্তু এখানকার জনগণ বলছে। তো জনগণ আপনারা দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র কিন্তু ঘেরাও করা হয়ে গেছে। আস্তে আস্তে মানুষ জনতা কিন্তু এখানে কোনো লাইনে থাকবো না, জনগণ কিন্তু বলতেছে কোনো লাইনে যে বয়স্ক। তীব্র গরমে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে লোডশেডিং। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত হয়েছে জনজীবন, ব্যবসা বাণিজ্য। এ নিয়ে বিস্তারিত জানতে আমরা যেতে চাই মাগুরায়। সেখানে আছেন আমাদের সহকর্মী ইউনুস আলী। ইউনুস, যেমনটি আসলে বলছিলাম, মাগুরার আসলে লোডশেডিং পরিস্থিতি কেমন? আলিফ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশের নাই মাগুরাতে কিন্তু লোডশেডিং চরম আকার ধারণ করেছে। একদিকে যেমন ব্যবসা গরম, অন্যদিকে তীব্র তাপদাহ, এর মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে অনেকটাই বলা যায়। ঘন ঘন আসলে লোডশেডিং হচ্ছে। এই শহরের তুলনায় কিন্তু গ্রামগঞ্জে এই সংকট, এই লোডশেডিংটা কিন্তু তীব্র আকার ধারণ করছে। আমরা সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিদ্যুৎ আসলে থাকে না, মাঝে মধ্যে আসলে পাওয়া যায়। অনেকে বলছেন যে এটি হোমিওপ্যাথিক ওষুধের মতো, যে 1 ঘন্টা পর পর 1 ফোঁটা পাওয়া যায়। অনেকে বলছে যে আধা ঘন্টা বিদ্যুৎ থাকে, 2-3 ঘন্টা থাকে না। এরকম অনেকেই আসলে বিদ্যুৎ যারা গ্রাহক তারা কিন্তু আসলে এইভাবে বলছে। প্রতিদিন অন্তত 20 থেকে 25 বার কিন্তু লোডশেডিং হচ্ছে। এই লোডশেডিংয়ের কারণে আসলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা বিদ্যুৎ নির্ভর, এই ব্যবসা বাণিজ্যের সাথে যারা সম্পর্কিত যারা ব্যবসা করেন, তারা কিন্তু খুব বিপাকে পড়ে। তারা বলছেন তাদের ইনকামে কিন্তু ভাটা পড়েছে। এছাড়াও দোকানপাট, ব্যবসা, অফিস আদালত, কলকারখানা সব কিছুতেই কিন্তু আসলে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অনেকে জানিয়েছে। এছাড়াও ব্যাটারি চালিত যে অটোরিকশা এবং ভ্যান চালক যারা আছে, যারা শ্রমিক, তারা বলছেন যে এই চার্জজনিত কারণে তাদের ইনকাম তারা করতে পারছে না। তাদের যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু তারা রাস্তায় নিয়ে বের হতে পারছে। সুতরাং তাদের ইনকাম কমে গেছে, তারা অনিশ্চয়তায় দিন অতিবাহিত করছে বলে জানা গেছে। আর এই যে তীব্র যে গরম, এই গরমের মধ্যে আসলে বিদ্যুৎ না থাকার কারণে আমরা হাসপাতালগুলোতে দেখেছি যে চরম আকারে রোগ, বিভিন্ন ঠান্ডা কাশি রোগ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। আসলে মানে উপচে পড়া ভিড়, সেখানে চিকিৎসক নার্সরা আসলে হিমশিম খেয়ে যাচ্ছেন। সবচেয়ে বেশি আসলে আক্রান্ত হচ্ছে যারা শিশু এবং বয়স্ক যারা রয়েছে, তারা এই গরমের মধ্যে কিন্তু আরও বেশি তারা অসুস্থ হয়ে যাচ্ছেন। এদিকে আসন্ন যে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই বিদ্যুৎ না থাকার কারণে এই এইচএসসি পরীক্ষার যে
যে প্রস্তুতি তারা কিন্তু নিতে পারছেন না, ফলে তারা মানসিকভাবে আসলে ভেঙে পড়ছেন এবং অনেকটা মানসিক চাপেও তারা রয়েছেন শিক্ষার্থীরা। আমি একজন সাধারণ আসলে গ্রাহকের সাথে আসলে এই মুহূর্তে কথা বলতে চাই যে আসলে আপনারা বিদ্যুৎ কীরকম বিদ্যুৎ পাচ্ছেন? 3 ঘন্টা লোডশেডিং যাচ্ছে, আধা ঘন্টা পাচ্ছি। রাতের বেলা বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে ঘুমাতে পারছি না, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, মানে হঠাৎ করে ঘামিয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে বিদ্যুৎ দিচ্ছে, সেই ঘামটা আবার এমন অবস্থায় মানে আমাদের জনজীবন মানে বিপর্যস্ত। আলিফ, যেমনটি আপনি শুনছিলেন যে জনজীবন আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা বিদ্যুতের যে দায়িত্বে যারা রয়েছেন, আমি মাগুরা পল্লী বিদ্যুতের যে জিএম রয়েছেন ওনার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে যে প্রতিদিন যে চাহিদার তুলনায় তারা অনেক বিদ্যুৎ আসলে সরবরাহ কম পাচ্ছেন, যার কারণে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। তো আলিফ, এই ছিল মাগুরা থেকে আসলে লোডশেডিংয়ের সর্বশেষ খবর। ইউনুস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম মাগুরার কথা। এ পর্যায়ে আমরা একটু লক্ষ্মীপুরের খবরাখবর জানতে চাই। সেখানে আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, যেমনটি আসলে শুনছিলাম লোডশেডিং চলমান, জনগণের মাঝে ক্ষোভ, আসলে সেখানে কি কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রে হামলা কিংবা এ ধরনের কোনো নাশকতার খবর আছে কিনা আপনার কাছে? আলিফ, আপনাকে ধন্যবাদ। আসলে ওই রকম কোনো নাশকতার খবর নেই, তবে জনগণের মাঝে যে উদ্বেগ এবং জনগণ যে আসলে বিব্রত এই লোডশেডিংয়ের কারণে এবং হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ যে ভুতুড়ে বিল, সেই সব বিষয় নিয়ে জনগণ মোটামুটি বলা যেতে পারে যে এক ধরনের ক্ষুব্ধ রয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু লক্ষ্মীপুরের যারা মূলত ভুক্তভোগী তারা কিন্তু একটি মানববন্ধন করার কথা ছিল। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল এবং অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয় নিয়ে তারা একটি মানববন্ধন করার কথা ছিল। মানববন্ধন করার ধারাবাহিকতা কিন্তু তারা আজকে এখানে আসার কিছুক্ষণ আগ পর্যন্ত পরিকল্পনা ছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে তারা কিন্তু সেই মানববন্ধন ইতিমধ্যে সংক্ষিপ্ত করেছে এবং তারা করতে চাচ্ছে না। এখন হয়তো তারা বৃষ্টি বাদল যদি একটু শেষ হয় তখন হয়তো তারা কোনো প্ল্যান পরিকল্পনা নেবে। আমরা দ্বিতীয় কয়েকজন এখানে দাঁড়িয়ে আছে, আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন, শুনলাম একটা মানববন্ধন করার কথা ছিল। আসলে আপনারা কেন মানববন্ধন করতে যাচ্ছেন, কী ধরনের মানে ভোগান্তি হচ্ছে আপনাদের? জি, ধন্যবাদ স্টার নিউজে। আমরা আসলে লক্ষ্মীপুর জেলার যারা পল্লী বিদ্যুতের গ্রাহক, আমরা ওদের যে জুন মাসে অতিরিক্ত বিল, ভুতুড়ে বিল, এই অতিরিক্ত ভুতুড়ে বিলের মাধ্যমে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রামীণ অসহায় মানুষ যারা, এদের উপরে অতিরিক্ত বিল ছাপিয়ে দেওয়া হয়েছে, যেহেতু অনেকে বিল পরিশোধ করা কষ্টকর। এর মধ্যে তারা আবার বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করতেছে, এরকমও আমরা দেখছি। তো এই জন্য আমরা লক্ষ্মীপুরের গ্রাহক যারা, আমরা আজকে আমাদের গ্রাহকদের উদ্যোগে এখানে একটি যে ভুতুড়ে বিলের প্রতিবাদে আমরা একটি মানববন্ধন করার কথা ছিল, কিন্তু সকাল থেকে অনবরত বৃষ্টির কারণে আমরা আজকে মানববন্ধনটি সংক্ষিপ্ত করেছি, কিংবা আমরা আজকে ওনাদের সাথে আমরা কথা বলবো যে পরবর্তীতে আমরা যদি ওনাদের এই সমস্যাগুলো সমাধান না করে, তাহলে আমরা 2-1 দিন পর আমরা বড় আকার আমরা একটি মানব। অনেক ধন্যবাদ। আসলে যা শুনছিলেন, লক্ষ্মীপুরের যারা গ্রাহকরা আছে তারা বলছে যে অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং কি হচ্ছে লোডশেডিংয়ের কারণে তারা আসলে বেশ বড় ধরনের বিপর্যয়ের মধ্যে আছে। তাই তারা চাচ্ছে যে দ্রুত যেন এটার একটা সমাধান হয়। সেই পরবর্তী যদি সমাধান না হয়, তারা কিন্তু বড় পরিসরে আবারও মানববন্ধন সহ যে কোনো কর্মসূচি দেওয়ার জন্য তারা হুঁশিয়ারি দিয়েছে। লক্ষ্মীপুর থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম লক্ষ্মীপুর এবং এর আগে মাগুরা থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন যে লোডশেডিং পরবর্তীতে সেখানে আসলে জনগণের মাঝে যে ক্ষোভ, তার সবশেষ খবরাখবর। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এবার নতুন অস্বস্তির নাম চাল। ভরা মৌসুমেও চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে 1 মাসের ব্যবধানে 4 টাকা থেকে সর্বোচ্চ 24 টাকা পর্যন্ত বেড়ে গেছে বিভিন্ন ধরনের চালের দাম। এর জন্য মিলারদের সিন্ডিকেটকে দুষছেন আড়তদার ব্যবসায়ীরা। মোহাম্মদ জালালের তোলা ছবিতে রিপোর্ট করেছেন রুকনউদ্দিন। নিত্যপণ্যে এবার দামের উত্তাপ লেগেছে চালের বাজারে। চট্টগ্রামে 1 মাসের ব্যবধানে বেড়ে গেছে প্রায় সব ধরনের চালের দাম। বিত্তবানদের চিনিগুড়া, মিনিকেট, নাজিরশাইল থেকে শুরু করে গরিবের মোটা চাল স্বর্ণা, বাদ যায়নি কিছুই।
বন্দরনগরীর চালের বড় আড়ত পাহাড়তলির চিত্র বলছে কেজিতে সবচেয়ে বেশি 24 টাকা বেড়ে গেছে চিনিগুড়া চালের দাম। বর্তমানে সুগন্ধি এই চাল বিক্রি হচ্ছে 164 টাকায়, যা এক মাস আগেও ছিল 140 টাকা। এছাড়া 46 টাকার পাইজাম বিক্রি হচ্ছে 51 টাকায়, আর 87 টাকার নাজিরশাইল ঠেকেছে 90 টাকায়। বাদ যায়নি নিম্নবিত্তের মোটা চাল স্বর্ণাও। 42 টাকার এই চাল এখন বিক্রি হচ্ছে 46 টাকায়। চিনিগুড়ার বাজারটা এত অতিরিক্ত বেড়ে গেছে যেটা এ যাবৎকালও বাড়ে নাই। জিরাশালটা নতুন হিসেবে একটু রেট কম ছিল, এখন একটু বেড়ে গেছে। স্বর্ণ আগে ছিল 2080, 2100, এখন প্রায় 350 টাকা উপরে উঠে গেছে। ভরা মৌসুমেও চালের বাজারের এমন অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে মিলারদের সিন্ডিকেট ও কারসাজিকেই দায়ী করছেন স্থানীয় আড়তদাররা। তাদের দাবি, মিল পর্যায় থেকে দাম বাড়িয়ে দেওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে পাইকারি বাজারে। মিল মালিক ছাড়াও কিছু এরকম সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী আছে যারা স্টক করে, যারা মানে বিশাল অঙ্কের টাকা খাটাই আপনার গুদামজাত করতেছে। তো ওটাই সুযোগে আপনার এই চালের দামটা বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, ঊর্ধ্বমুখী দামের কারণে এখন থমকে গেছে বাজারের স্বাভাবিক বেচা বিক্রি। দেখছেন না বাজারে দেখেন না অবস্থা, মানুষ পর্যন্ত নেই। কিছু তো প্রায় হাতাহাতি করার উপক্রম হয়ে বসে পড়ছে, কারণ ক্রয় ক্ষমতা নাই তো মানুষের। দেশের মানুষের প্রধান খাদ্যপণ্য এই চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। সীমান্ত নয়, এখন মাদক ও চোরাচালানকারীদের নিরাপদ রুট হয়ে উঠেছে সাগরপথ। মাছ ধরার ট্রলারের আড়ালে ইয়াবা, ফেন্সিডিল সহ শুল্ক ফাঁকি দেওয়া বিভিন্ন পণ্য ঢুকছে দেশে। বড় বড় চালান জব্দ হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। পটুয়াখালী থেকে আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি, প্রতিদিন শত শত মাছ ধরা ট্রলার যাতায়াত করে উপকূলের বিভিন্ন ঘাট এবং মৎস্যবন্দরে। কিন্তু এসব ট্রলার কি শুধু মাছই পরিবহন করে? গত বছরের 28 ফেব্রুয়ারি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের একটি মাছ ধরা ট্রলার থেকে উদ্ধার করা হয় 1 লাখ পিস ইয়াবা। একই বছরের 28 আগস্ট পটুয়াখালীর লোহালিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি ট্রলারে পাওয়া যায় 681 বস্তা বিদেশি সুপারি, যা সাগরপথে মিয়ানমার থেকে আনা হয়েছিল। চলতি বছরের কালাইয়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 334 বস্তা পপি বীজ এবং 574 বস্তা সুপারি। আর গত 17 মে জব্দ করা হয় আরও 681 বস্তা বিদেশি সুপারি। অনুসন্ধান বলছে, উপকূলীয় জেলা পটুয়াখালীর কুয়াকাটা, রাঙাবালি, গলাচিপা এবং বাউফলের নদী ও সাগর মোহনার অসংখ্য রুট ব্যবহার করছে সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। জব্দ হওয়া এসব চালানের পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। বারবার চালান ধরা পড়লেও মূল কারবারিরা থেকে যাচ্ছে আড়ালে। প্রশ্ন উঠেছে, কারা নিয়ন্ত্রণ করছে এই চোরাচালান নেটওয়ার্ক? মাদক একটা ব্যাধি, এই ব্যাধিকে সামাজিক ব্যাধি, এই ব্যাধিকে আমরা পটুয়াখালীতে কিছুতেই প্রশ্রয় দেব না। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, উপকূলীয় এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, টহল জোরদার করা হয়েছে সমুদ্র এবং নদীপথে। যারা এই রুটগুলো ব্যবহার করে মাদক এবং প্লাস চোরা মালামাল এনে থাকে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করব। বিশেষজ্ঞদের মতে, চালান জব্দের পাশাপাশি আমদানিকারক এবং উপকূল ভিত্তিক সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে না পারলে বন্ধ করা কঠিন হবে সাগরপথে মাদক এবং চোরাচালান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। জাতীয় সংসদে কথা বলছেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা এই বাজেট অধিবেশনে বাজেট বড় না ছোট, বাস্তবায়নযোগ্য বা তার সামনে চ্যালেঞ্জ আছে, এর সংখ্যাতাত্ত্বিক অনেক বিশ্লেষণ আমরা করেছি। আমি ওই দিকে খুব একটা যেতে চাই না, কারণ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সংসদে আজকে আমরা যারা আছি, একসময় আমরা একদিকেই বসতাম, বিশেষ করে 2001 থেকে 2006, অল্প 2-1 ছাড়া বা 2-1টি দল ছাড়া। এখন আমরা
দুই অংশে সংযুক্ত, আমি বিভক্ত বলছি না, সংযুক্ত। কারণ কোনো যানবাহনে এক চাকায় চলে না। যানবাহন ড্রাইভ করতে হলে মিনিমাম 2টা টায়ার লাগে। এই সংসদেরও 2টা টায়ার, একটা সরকারি দল আর একটা বিরোধী দল। যে কোনো একটা টায়ার যদি অকেজো হয়ে যায়, পুরা যানবাহন অকেজো। সুতরাং আমরা সবাই খেয়াল রাখবো এই টায়ার 2টি যাতে সচল থাকে। এই টায়ারে আপনি পিন লাগাবেন, পেরেক মারবেন, তাহলে কিন্তু ওই টায়ারটা ফুটো হয়ে যাবে। ওইটা ফুটো হয়ে গেলে ওই টায়ারও চলবে না, যেটা অবশিষ্ট। একটা চমৎকার টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি, প্রায় সকল বক্তা কুচি কুচি করে কাটার পরে বলেন এগুলো ছাড়েন, ছাড়িয়ে আসেন আমরা ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই। ওই কুচি কুচি করার যন্ত্রটা আসেন আমরা ফেলে দিই। আমরা একটা বিউটিফুল ওয়ান্ডারফুল কম্বিনেশনে চলি। এর অর্থ এটি নয় যে সরকারি দলের যেটা অভিপ্রায় বুঝে না বুঝে সেটাই হবে বিরোধী দলের অভিপ্রায়। আবার এর অর্থ এটিও নয় যে সরকারি দল সঙ্গত কোনো বিষয় নিয়ে সামনে আগালে বিরোধী দল বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতাই করে যাবে। এই দুইটার কোনোটাই না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। এই কথাটি আমরা প্রথম দিনই বলে রেখেছি। মাননীয় স্পিকার, অতীত অভিজ্ঞতা আমার নেই, আপনার আছে, এখানে আরও কিছু কিছু সম্মানিত সদস্যের আছে, তবে আমরা বেশিরভাগ নবীন। নবীনদের অধিকার থাকে প্রবীণদের কাছ থেকে শিকার, কিন্তু আমরা মন্দতা শিখতে চাই না, আমরা শিখতে চাই ভালোটা। অতীতেই সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তোষামত করার জন্য গান হয়েছে, কবিতা হয়েছে, স্বপ্নবিলাস হয়েছে। প্রিয় জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই সংগঠনে, এই সংসদে এটা হওয়া উচিত নয়। এটা তোষামতের জায়গা নয়, এটা দায়িত্ব পালনের জায়গা, দায়িত্ব বুঝে নেওয়ার জায়গা, দায়িত্ব পালন করার জায়গা। জাতীয় সংসদে কথা বলছেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সীমান্ত জুড়ে পুশিন ইস্যুতে উদ্বেগ এখনও কাটেনি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা 15 দিন ধরে 3 যুবক নোম্যান্সল্যান্ডে মানবেতর জীবন কাটাচ্ছেন। অন্যদিকে মেহেরপুর সীমান্তেও বাড়ছে উত্তেজনা। সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানতে কুড়িগ্রাম ও মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের ও রাশেদুজ্জামান। শুরুতেই যেতে চাই কুড়িগ্রামে। জুবায়ের, যেমনটি আসলে বলছিলাম, পুশিনের সর্বশেষ যে অবস্থা, 15 জনকে আটক করে রাখা হয়েছে নোম্যান্সল্যান্ডে, এবং সবকিছু মিলিয়ে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? গত 14 জুন কিন্তু রৌমারীর যে গয়টারপাড়া সীমান্ত, সেখানে 6 জন এবং ভন্দুরচর যে সীমান্ত রয়েছে সেখানে 3 জন, মোট 9 জনকে পুশিন করা হয় বিএসএফ কর্তৃক। তবে সে সময় খবর পেয়ে কিন্তু স্থানীয় জনতা সেই পুশিনে বাধা দিলে পরবর্তীতে তারা কিন্তু আর বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বিএসএফ কিন্তু নিয়মিতই এই কাজটি করে যাচ্ছে এবং তারা চেষ্টা চালাচ্ছে সুযোগ পেলেই রাত্রিতে লাইট বন্ধ করে দিয়ে পুশিনের, এবং তাদের যে হোল্ডিং সেন্টার রয়েছে, স্থানীয় অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে তারা মানুষ নিয়ে সেখানে এসে রেখেছেন। সর্বশেষ সেখানকার পরিস্থিতি হলো, এখানকার 1060 নম্বর যে পিলার রয়েছে ঠিক সেখান থেকে গত কয়েকদিনে প্রথমে 4 জনকে সরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে আরও 2 জনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এবং এখন কিন্তু রৌমারীর যে গয়টারপাড়া সীমান্ত রয়েছে 1060 নম্বর পিলার, সেটি কিন্তু অনেকটা ফাঁকাই। তবে বিজিবি কিন্তু সেখানে শক্ত অবস্থানে রয়েছেন, এখন অপেক্ষা করছেন 166 নম্বর পিলারে আরও 3 জন। তো এই ছিল আমার কাছে রৌমারীর ভন্দুরচর সীমান্ত থেকে পুশিনের সর্বশেষ। জুবায়ের, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে যেতে চাই রাশেদুজ্জামানের কাছে। রাশেদ, যেমনটি আসলে শুনছিলাম, এই পাশে কুড়িগ্রামের সীমান্তের যে পুশিনের ঘটনা, মেহেরপুর সীমান্তে আসলে কেমন দেখছেন?
আলিপ পুশিনকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরেই কিন্তু সীমান্তে যে অস্থিরতা, সেই অস্থিরতা বাড়ছে। বিশেষ করে মেহেরপুরের যে 103 কিলোমিটার সীমান্ত, সেই 103 কিলোমিটার সীমান্তে বিভিন্ন পয়েন্ট দিয়েই সুযোগ বুঝেই কিন্তু বিএসএফ পুশিন করছে এবং যেখানে উচ্চ পাট ক্ষেত রয়েছে এবং ঝোপঝাড় রয়েছে সেই স্থানগুলো থেকেই তারা পুশিন করার চেষ্টা করছে। অন্যদিকে গতকালকে থেকে মেহেরপুর গাংনী উপজেলার যে কাজীপুর সীমান্ত রয়েছে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে, অর্থাৎ 0 পয়েন্ট থেকে প্রায় দূরে 1100 মিটারের একটি রাস্তা ইট পাড়াকে কেন্দ্র করে বিএসএফ তারা শূন্য রেখা এসে তারা আপত্তি জানায়। তারপর থেকে কিন্তু সেই কাজটি বন্ধ হয়ে যায়। অন্যদিকে আজকে সকালে যেটি আমরা এসে দেখেছি যে তারা সীমান্ত পেরিয়ে তাদের শূন্য রেখায় 146-এর যে 7S পিলারটি রয়েছে সেই পিলারের কাছে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন এবং এখানে যে ইটগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আমরা দেখেছি যে 146-এর যে 7S পিলারটি রয়েছে তার 100 গজের মধ্যে মাত্র 420 ফিট পড়েছে, আর বাদ বাকি কিন্তু 200 গজের ওপারে পড়েছে। এই রাস্তা নির্মাণ করার জন্যই তারা বাধা দিয়েছে, কিন্তু এলাকাবাসীর জন্য এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফসল নিয়ে আসার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখন পর্যন্ত পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিএসএফ, বিজিবিকে চিঠি দিয়েছে। এখন পরবর্তী বিষয়ে আমরা পরবর্তী খবরে আবার রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে মেহেরপুর সীমান্ত থেকে পুশিনের সবশেষ খবর জানানোর জন্য। মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত 8টি মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি সুস্পষ্ট সময়সূচি চেয়েছে তেহরান। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে হামলা বন্ধ ও দোহায় বৈঠকে বসতে রাজি হয়েছে। মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দাবি করা হয় বাহরাইন ও কুয়েতের হামলায় 8টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। কাতার জানিয়েছে সামরিক তৎপরতার সময় ছিটকে আসা শাপনেরের আঘাতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চল জুড়ে ফের উত্তেজনা বাড়ার মধ্যেও হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব তেহরানের। এ ব্যবস্থাকে পাশ কাটানোর যে কোনো উদ্যোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করা হয়। তবে এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে ইরান যুক্তরাষ্ট্র আপাতত একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখতে রাজি হয়েছে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে ঘিরে বিরোধ নিরসনে মঙ্গলবার দোহায় মুখোমুখি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে আলোচনায় ফেরার আগে নিজেদের শর্তের কথা মনে করিয়ে দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের কর্মকর্তা মেহেদি ফাজাইলি বলেছেন, জব্দ করা অর্থে প্রবেশাধিকার সহ সমঝোতার গুরুত্বপূর্ণ শর্তগুলো বাস্তবায়িত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আলোচনায় আবারও গুরুত্ব পাচ্ছে লেবানন ইস্যু। তেহরানের দাবি, দক্ষিণ লেবাননের অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি সুস্পষ্ট সময়সূচি থাকতে হবে। তাদের মতে এমন রূপরেখা ছাড়া দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে কূটনৈতিক তৎপরতা বাড়লেও মাঠের বাস্তবতা এখনও অস্থির। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও সেনার প্রধান জেনারেল ইয়ার জামিল বলেছেন, লেবানন সংক্রান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে ইসরায়েল এবং এর সফল বাস্তবায়নে কাজ করবে তারা। এদিকে লেবাননে চলমান সংঘাতের মধ্যেই গাজায় নতুন প্রাণহানির খবর এসেছে। আর সিরিয়া সতর্ক করে বলেছে, ইসরায়েলে চলমান সামরিক অভিযান পুরো অঞ্চলকে আবারও বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।